পরিস্থিতি স্থিতিশীল জানালেন রেসপি। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড। দেশবাসীর দোয়া কামনা। প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে রায় আজ। সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয় মামলা করে দুদক। ভূমিকম্পের ঝুঁকিতে বন্দর নগরী চট্টগ্রাম। 7 মাত্রার ভূকম্পনে ধসে পড়বে কয়েক হাজার ভবন, বহু হতাহতের আশঙ্কা। এবং চিকিৎসক সহ জনবল সংকটে রাজবাড়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিজয়ের মাসে বিএনপি 16 দিন ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল তা স্থগিত করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ড থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। তাদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, এদেশের অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে রায় আজ। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলম গেল 25 নভেম্বর এই দিন ধার্য করেন। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। ভূমিকম্পের ঝুঁকিতে বন্দর নগরী চট্টগ্রাম। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এর সঙ্গে নগরীর অবৈধ ও অনুমোদনহীন ভবন ভূমিকম্পে মানুষের বিপদ আরও বাড়িয়ে তুলবে। 7 মাত্রার ভূকম্পনে নগরীর হাজারো ভবন ধসে পড়বে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। চট্টগ্রাম পাহাড়ে ঘেরা সমুদ্র নগরী, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে ভূমিকম্পের উৎস। সক্রিয় ফল্ট লাইন, জমে থাকা ভূকম্পীয় চাপ আর হাজারো নড়বড়ে ভবনের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিপর্যয়ের কেন্দ্র। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থান এই অঞ্চল। সাম্প্রতিক হালকা কম্পন বাড়িয়ে দিচ্ছে বড় কম্পনের শঙ্কা। বিশেষ করে বাইজিদ, বাকলিয়া, নিউ মার্কেট, চেরাগালি পাহাড়, কাটল্লি সহ পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে ঝুঁকির শীর্ষে। নতুন যে ভবনগুলো নির্মিত হবে সেই ভবনগুলোর মধ্যে ভূমিকম্প সহনীয় ডিজাইন যেন থাকে, এটা দেখার কিছু দায়িত্ব সিডির উপর অবশ্যই আছে। প্রশাসনের চিহ্নিত নগরীর অবৈধ ও অনুমোদনহীন হাজারো ভবন 7 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো অবস্থায় নেই বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব মিলিয়ে 100 কতটার মধ্যে 22টা অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এই মুহূর্তে 90টার মতো আছে। এই 90টার মধ্যে মানে আমাদের কর্পোরেশন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা এটা যাচাই করছি। দুর্যোগের সময় সংকুচিত রাস্তা, যানজট আর ভবনের ঘনত্বের কারণে উদ্ধার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস। চট্টগ্রাম শহরে যে অপরিকল্পিত যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে, এগুলো তো প্রায় আপনার 60 থেকে 70% আপনার ঝুঁকিপূর্ণ। শুধু অবৈধ নয়, নগরের নতুন পুরনো মিলিয়ে 75% ভবনে রয়েছে কাঠামোগত দুর্বলতা। সঠিক নকশা, ইঞ্জিনিয়ারিং ও রেট্রোফিটিং ছাড়া ভবন ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব নয় বলে জানান নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সমীক্ষা কিংবা গবেষণা বলছে দ্রুত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত শিল্পায়ন এবং
যারা এই বিল্ডিংগুলোর যে মনিটরিংয়ের দায়িত্বে যারা ছিলেন, এরা যদি ঠিকভাবে বিল্ডিংয়ের উন্নয়নগুলোকে বা এই যে সামগ্রিক উন্নয়নকে মনিটর করতে পারতো, তাহলে এই ঝুঁকি কিছুটা কমতে পারত। ভূমিকম্পের আগাম সতর্কতা নেই, তাই প্রস্তুত থাকতে হবে এখন থেকেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জীবন থেকে জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি বায়ু দূষণ মানুষের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে, আর এর নেতিবাচক প্রভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ জাতীয় অর্থনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণ মাত্রা 1% বেড়ে গেলেই মানুষের বিষণ্ণতার হার অন্তত 20 গুণ বেড়ে যেতে পারে। তাই দূষণ কমাতে সর্বস্তরে কাজ করার আহ্বান চিকিৎসকদের। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকেন, আর এর পুরোটাই দূষিত হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এটা সহজ সমীকরণ। দুলার জন্য আমার শ্বাসকষ্ট, আমার সবসময় এখানে থাকা লাগে, দুলার জন্য শ্বাসকষ্ট বাইরে গেছে। সবসময় মনে করেন ইনহেলার পকেটেই রাখা লাগে। কাজ অনেক কমে গেছে, ধুলাবালির মানুষের গাড়ি চালাতে পারে না, রাস্তাঘাটে উঠতে পারে না ধুলাবালির কারণে। আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়, কাজ করতে গেলে ধুলাবালি সব দিক দিয়ে মনে করেন যে আমাদের সমস্যা হচ্ছে। কর্মক্ষম মানুষ বারবার অসুস্থ হলে উৎপাদনশীলতা কমে যায়, তাদের চিকিৎসার খরচ বাড়ে, অনুপস্থিতি বাড়ে, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার ওপরও চাপ বাড়ে। এত পরিমাণ ধোলায় যদি 10 মিনিট থাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, মানে কাশতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়, কাজ কমে যায় এবং দেখা গেছে বাসায় বসে থাকা লাগে। গবেষণা মতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। গত বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। বিষাক্ত পদার্থ নিচ্ছি শ্বাসের মাধ্যমে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত সমাজে পুরো বডিতে আমাদের বিশুদ্ধ অক্সিজেনটা সাপ্লাই হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে হৃৎপিণ্ডে কাজ করতে হচ্ছে, তখন আমাদের হার্ট ফেল ডেভেলপ করে। এদিকে ফুসফুস তো হচ্ছে, হার্টের ডেভেলপ সমস্যা হচ্ছে, তাতে কিডনি, পুরো বডিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, এবং সাথে শ্বাসকষ্টের সাথে সিওপিডি, অ্যাজমা সবই কিন্তু বেড়ে যায় বায়ু দূষণের ফলে। বায়ুমণ্ডলের অতি ক্ষুদ্র ধূলিকণা সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে এবং তার নানা অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। এমন অবস্থায় দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দিলেন এই চিকিৎসক। স্বাস্থ্যগত সমস্যাটা তো বেশি হচ্ছে বায়ু দূষণের ফলে, এবং স্বাস্থ্য যখন সমস্যাটা হচ্ছে, একটা শিশু যখন বড় হচ্ছে, তার বিকাশে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই শিশু কিন্তু আমাদের দেশের কোনো উন্নয়নে কাজে লাগছে না। যারা বয়স্ক তারাও যখন সুস্থ হয়ে পড়ছে, চাকরিজীবী যারা আছেন, তখন তো সে চাকরি দিতে পারছেন না, সে বাসা হয়তো বা সে পঙ্গুত্ব বরণ করে বাসা বসে থাকছেন। সবকিছু মিলে ওভারঅল কিন্তু বায়ু দূষণের ফলে মানুষ যখন স্বাস্থ্যের প্রভাবটা পায়, তখন জিডিপিটা অনেকটা কমে যায়। দীর্ঘ সময় বায়ু দূষণের মধ্যে থাকলে মানসিক স্বাস্থ্য এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। এর মধ্যে জেলার 100 শয্যার সদর হাসপাতালে 43 পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 18 জন। গুরুত্বপূর্ণ কনসালটেন্ট পদগুলো শূন্য থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাজবাড়ী জেলা সদর হাসপাতাল এবং কালুখালী, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবার মান অত্যন্ত শোচনীয়। দীর্ঘদিন ধরে এখানকার হাসপাতালগুলোতে চক্ষু, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, ডেন্টাল, গাইনি, অ্যানেস্থেশিয়া, ইএনটি বিভাগের চিকিৎসক পদগুলো শূন্য। 100 শয্যার জেলা সদর হাসপাতালের আউটডোরে 1,500-এর বেশি মানুষ সেবা নিলেও তত্ত্বাবধায়ক সহ 43টি পদের বিপরীতে চিকিৎসক কর্মরত আছেন 18 জন। অনিয়ম, অব্যবস্থাপনা, জনবল সংকট এবং যন্ত্রপাতির অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন। বিশেষায়িত চিকিৎসকের অভাবে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। মেডিসিনের অল্প কয়েকজন ডাক্তার আছে, এখানে দেখতে পাচ্ছেন চাপটা রয়েছে, চাপটায় কি ওষুধ আছে না নাই এটা বোঝার কোনো উপায় নাই। এখানে কোনো রোগী আসলে পরে তারা দেখা জানতেন, আগে ট্রান্সফার করে দেবে, ফরিদপুর চলে যায়। ডাক্তারের খুবই সমস্যা, ডাক্তার আমরা পর্যাপ্ত পরিমাণে ডাক্তারও পাইতেছি না, আর ওষুধ বর্তমানে একেবারেই নাই। এখানে 2 জন মাত্র মেডিকেল টেকনোলজিস্ট পদায়ন আছে, যা 2 জনের দ্বারা কোনোভাবেই সম্ভব না একটা ল্যাবরেটরি চালানো। জনবল সংকটে তারা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন জানিয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, সংকট নিরসনে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এই স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে আসলে একটা কোয়ালিটি সম্পন্ন চিকিৎসা দেওয়া খুবই কঠিন। তারপরে আমরা প্রাণপণ
চালিয়ে যাচ্ছি চিকিৎসা সেবা। সার্বিক বিষয়টা নিয়ে আমি একাধিকবার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, চিঠিও দিয়েছি, কিন্তু তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা পদোন্নতি দিয়েছেন, তো অচিরেই তাদেরকে আমাদের এই হাসপাতালে পদায়ন করবে। পদায়ন ও ভাতা গ্রহণ রাজবাড়ীতে হলেও বেশিরভাগ চিকিৎসক অন্যত্র কাজ করছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। মেডিকেল অফিসারের পদ আছে 79টা, এই 79টা পদের এগেইনস্টে 58 জন পদায়িত আছেন। এই 58 জনের মাঝে আমাদের 24 জন ডাক্তার যারা আমাদের এখানে পদায়িত বেতন ভাতা পাচ্ছেন, কিন্তু ওনারা কাজ করতেছেন সংযুক্তিতে ঢাকা বা বিভিন্ন জায়গায়। তাতে দেখেন 58 জনের ভিতরে আরো কমে গেল, তখন আমাদের সংখ্যাটা কত কমে যায়। কাঙ্ক্ষিত চিকিৎসা পেতে দ্রুত ডাক্তার সহ জনবল নিয়োগ দিবে কর্তৃপক্ষ, দাবি সেবা প্রত্যাশীদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দিনাজপুরের ফেসবুকে লাইভ করে চাঞ্চল্যকর কৃষক হত্যার ঘটনায় মামলা হলেও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। রোববার এমন অভিযোগ করে জাতীয় প্রেস ক্লাবে নিহত কৃষক মাহফুজুলের পরিবার জানান, মামলার চার্জশিট থেকে অন্যায়ভাবে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। বিএনপি নেতা রেজানুল হকের ভাই AZM মিনহাজুল হক, তার সহযোগী আব্দুল মমিন ওরফে গেদু এবং আবু বকর সিদ্দিকের সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্তে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া রিকশা চালককে হত্যা করা হয়েছে ক্যাসিনো সম্রাট চক্রের মূল হোতা স্বেচ্ছাসেবক দলের নেতা সিয়ামের নির্দেশে। আমার বাবাকে ফেসবুক লাইভে হত্যা করা হয়, 11 দিন পার হয়ে গেলেও থানা মামলা নেয়নি। এটি আমাদের জীবনে সবচেয়ে অমানবিক অভিজ্ঞতা। আমরা আবেদন জানাই সরকারের কাছে, আমাদের রক্ষা করুন, ন্যায় বিচার দিন, আমার বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। পটুয়াখালীর বাউফলে আগাম আমন ধান পেয়ে খুশি কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকা সহ পোকামাকড়ের উপদ্রব না থাকায় এই বছর ফলনও বেশ ভালো হয়েছে। তাই আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কৃষকরাও লাভবান হবে বলে মনে করেছেন কৃষি বিভাগ। অতুল চন্দ্র পালের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীর বাউফলে আগাম আমন ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। সরকারিভাবে বাউফলে 89,700 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষক ও বিশেষজ্ঞরা। এটা আমি 5 একর বইতে দিছি, ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, আবহাওয়া ভালো ছিল। এখন আমরা ধানটা প্রথম কাটতেছি, আশা করি দাম ভালো। বছরের প্রথমে আমন ধান আমরা কাটতে আসছি, সবাই মিলে ফলন অনেক ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় কৃষকদের খরচ কম হয়েছে, তাই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে লাভবান হবেন কৃষক, বললেন কৃষি কর্মকর্তা। অনুকূল আবহাওয়া পরিবেশের কারণে আমাদের আমনের যে উৎপাদন লক্ষ্যমাত্রা 89,652 মেট্রিক টন, আমরা আশা করছি আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। অনুকূল আবহাওয়ার কারণে কৃষকদের উৎপাদন খরচ কম হওয়াতে এরূপ অনুকূল আবহাওয়া থাকলে শেষ পর্যন্ত আমরা আশা করছি আমন আবাদে কৃষকরা লাভবান হবেন। চলতি বছর পটুয়াখালীর বাউফলে 34,710 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকরা। এবার কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতির কথা জানালেন তারা। 26তম থেকে 31তম বিসিএস ব্যাচের সহকারী অধ্যাপকরা বলেন, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও বহু বছর ধরে তাদের পদোন্নতি আটকে রয়েছে। সম্প্রতি আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে 35তম ব্যাচ পর্যন্ত 1,870 জন কর্মকর্তা পদোন্নতি পেলেও সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি স্থবির হয়ে রয়েছে বছরের পর বছর। আমরা দীর্ঘ সময় একই ক্যাডারে একই পদে চাকরি করি, ফলে আমরা শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত, সামাজিকভাবে আমরা বিধ্বস্ত, আর্থিকভাবেও কিন্তু আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে আমাদের যারা পদোন্নতি যোগ্য আছি, এদের পদোন্নতি দিলে সরকারের কিন্তু সেখানে কোনো আর্থিক সংশ্লেষ নাই, কারণ আমরা সবাই কিন্তু সেই ফিডার পূর্ণ করেছি। 3 ডিসেম্বরের মধ্যে আমাদের ডিপিসির যে ডেট সেটি আপনারা ঘোষণা করুন, শান্তিপূর্ণভাবে আমরা সেটি চাচ্ছি। আর যদি সেটি না হয়, আমাদের একটি পরিকল্পনা রয়েছে 4 ডিসেম্বর থেকে লাগাতার আমরা এই অবস্থান কর্মসূচিতে আমরা যাব। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে 2 বাসের সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 60 জন। রোববার সন্ধ্যায় এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তামিলনাড়ুর পুলিশ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশও বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে। খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে অবশেষে দল পেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকাল 4টায় শুরু হওয়া নিলামে দেশের সিনিয়র ক্রিকেটারদের দিকে ছিল সবার দৃষ্টি। অন্যদিকে নিলাম থেকে প্রথমবারের মতো দল পেয়েছেন মাহফিজুল রবিন। রাজু আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয় এবারের বিপিএলের নিলাম অনুষ্ঠান। নির্ধারিত সময় ছিল বিকাল 3টা, তবে আয়োজকদের সিদ্ধান্ত তা 1 ঘন্টা পিছিয়ে শুরু হয় বিকাল 4টায়। প্রথমবার বিক্রি না হওয়ায় নিয়ম অনুযায়ী 35 লাখ টাকার ভিত্তিমূলক বি ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে 22 লাখ টাকার সি ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে বিসিবি সেই পথে যায়নি। শেষ পর্যন্ত তাদের ভিত্তিমূলক ধরে দিয়ে নিলামে তোলা হয়। নিলামে রংপুর রাইডার্স 35 লাখ টাকায় দলে বেরিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূলক রাজশাহী ওয়ারিয়র দলে নেওয়া হয় মুশফিকুর রহিমকে। এবারে নিলামে এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে মোহাম্মদ শেখ নাইমের। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে 1,10,00,000 টাকায়। জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে রাখা হয় 50 লাখ টাকার ভিত্তিমূলক। নিলামের শুরুতে রংপুর রাইডার্স তাকে টেনে নেয়। শেষ পর্যন্ত 75 লাখ টাকায় লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে রংপুর রাইডার্স। নতুন মৌসুমে দল গঠনের নিয়মও এসেছে পরিবর্তন। প্রতিটি দল সর্বোচ্চ 22 জন খেলোয়াড় নিতে পারবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। গণহত্যায় সূচিত হল মুক্তির সংগ্রাম। দৈনিক ইত্তেফাক। খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা। শেখ হাসিনার গ্রিন সিগন্যালে বিডিআর হত্যাকাণ্ড জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিঃশক্তি মূল সমন্বয়কারী তাপস। সমকাল শিরোনাম করেছে 1,10,000 কোটি টাকা পুনরতফসিল চান 20 ব্যবসায়ী। ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। যুগান্তর। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, রক্ষকী ভক্ষকের ভূমিকায় ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা। বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত। বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। হাসিনা আওয়ামী লীগ লিডার্স বিহাইন্ড বিডিআর মিউটিনি। Finds Prof Commission says massacre intended to weaken army. Tariq can return anytime he wants. Government ready to issue travel pass, says foreign advisor. Khaleda conditions stable. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, জানালেন রেসপি। বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি মেডিকেল বোর্ড, দেশবাসীর দোয়া কামনা। প্লট দুর্নীতি মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে রায় আজ। সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয় মামলা করে দুদক। ভূমিকম্পের ঝুঁকিতে বন্দর নগরী চট্টগ্রাম, 7 মাত্রার ভূকম্পনে ধসে পড়বে কয়েক হাজার ভবন, বহু হতাহতের আশঙ্কা। এবং চিকিৎসক সহ জনবল সংকটে রাজবাড়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।